আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে কার্যকালী উচ্চ বিদ্যালয়ে আমি অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণী বলি। তো তোমাদের যে সপ্তাহে পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট ছিল সেটার অর্ধেক ক্লাস আমরা আগে করিয়েছি। এখন বাকি অর্ধেক চেষ্টা করব শেষ করার জন্য। তো সবাই অ্যাসাইনমেন্ট হাতে নিয়ে বসো। 3 নম্বরে দেখো, তথ্যপত্র থেকে অঙ্ক দিয়েছে। একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী। এই খরচগুলি দেওয়া হয়েছে। খরচের খাত আছে মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয়। তারপর ছকের মধ্যে দেওয়া আছে টাকার পরিমাণ এবং গণসংখ্যা, কিন্তু এই দুটো দেওয়া হয়নি। তাহলে কী করতে হবে? ক নম্বরে দেখো বলছে সারণীটি পূর্ণ করো এবং সেটা তোমার পরিবারের খাবে। তাহলে তোমার পরিবার, এক একজনের পরিবারের সদস্য সংখ্যা এক এক রকম। তো তুমি নিজের পরিবারের ভিত্তিতে তৈরি করতে পারো। তবে আমি যেভাবে করাচ্ছি সেভাবেও কোনো সমস্যা। তাহলে দেখো আমরা এই ছকটা পূরণ করি। টাকার পরিমাণ মোবাইল রিচার্জ। এখানে আমাদের মোবাইল আমরা প্রযুক্তির যুগ, খুব বেশি ইউজ করা হয়, বেশি ব্যবহার করা হয়, সেজন্য এখানে টাকার পরিমাণ দেওয়া হলো 500 টাকা। মোবাইল ব্যবহার করা হয় ধরো 5 জন। অতিথি আপ্যায়ন। অতিথি আপ্যায়ন মাসে একবার দিতেই পারে। তো যখন আসে তখন 3-4 জন হয়ে যায়। এখানে লিখলাম 4 জন। এরপর যাতায়াত, অফিস, আদালত, স্কুল ইত্যাদি জায়গায় যাতায়াত করাই লাগে। যেহেতু তোমাদের স্কুল বন্ধ, তারপরেও কিন্তু যাতায়াত কারোই বসে নেই। সবারই কিছু না কিছু কাজের জন্য বাইরে বের হতে হয়, যাতায়াতের খরচ আছে। সেজন্য আমরা ধরলাম 1500 টাকা। গণসংখ্যা 10 জন। ঔষধ ক্রয়, এখন হচ্ছে সর্দি, কাশি, ঠান্ডা, জ্বরের মৌসুম, শুষ্ক মৌসুম, শীতকালে ধুলোবালি বেশি হলে, তো এর জন্য ওষুধ ক্রয় করতেই হবে। ওষুধ ক্রয়ের জন্য আমরা নিলাম 3 জনের। আর শিক্ষা সামগ্রী ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয় হিসেবে 2500 টাকা নেওয়া হলো। কারণ শিক্ষা সামগ্রী ক্রয় করার জন্য আমাদের খাতা, কলম, পেন্সিল, মাঝে মাঝে নোট করার জন্য অতিরিক্ত কাগজ, এই অ্যাসাইনমেন্টগুলি তৈরি করার জন্য কাগজ লাগছে, তাই না? সেজন্য খরচ হিসেবে বেশি 2500 টাকা ধরা হবে। তো এভাবে মোটামুটি যদি তুমি একটা পরিবারের খরচের খাতের সারণী তৈরি করো, তাহলে আমাদের 3 নম্বরে পূর্ণ হয়ে যাবে। এটা লিখে নাও, নিচে ফেলবো আপনি। তারপর শুরু করবো ক। কতে বলা হচ্ছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এখন দেখো, এই সারণী থেকে যদি তুমি মধ্যক নির্ণয় করতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে ক্রমযোজিত সংখ্যা আগে বের করতে হবে। ক্রমযোজিত সংখ্যা বের করলে আমরা মধ্যক বের করতে পারব। সেজন্য সেই সারণীটা ক্রমযোজিত সংখ্যার সারণী তৈরি করতে হবে। তাহলে এখানে একটা ছক তৈরি করতে হবে। ছকের মধ্যে 3টা ঘর থাকবে।
সংখ্যা, তারপর পূর্ণযোজিত সংখ্যা। খরচের হার, টাকার পরিমাণ, এবং পূর্ণযোজিত সংখ্যা বের করা খুব সহজ। তাহলে খাত প্রথমে কি ছিল? মোবাইল রিচার্জ, এটা না লিখলেও চলে, তারপর লিখতে পারবো মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, মধ্যকের সূত্র অনুযায়ী মধ্যক বের করে ফেলব। তার নাম হচ্ছে পাশে লিখে, তাই না? তাহলে বেশি ভালো হবে। তাহলে মোট গণসংখ্যা কত হলো? এটার পরে এখানে মোট গণসংখ্যা যেহেতু এটা বেজোড় সংখ্যা, তাহলে আমাদের মধ্যকের বেজোড় সংখ্যার সূত্র অনুযায়ী করতে হবে। এখানে লিখতে পারো যা বিজোড় সংখ্যা। আমরা জানি মধ্যক সংখ্যা মানে বিজোড় সংখ্যার মধ্যকের সূত্রটা কি? গণসংখ্যা যোগ 1 বা 2। তাহলে আমাদের গণসংখ্যা কত? 29, আর যোগ 1 দিলে হবে 30, 2 দিয়ে ভাগ করলে হবে 15তম পদ। এটা হবে মধ্যক। এখন
দেখো যে আমাদের এই ক্রমযোজিত সংখ্যার মধ্যে 15 নেই, তাই না? তবে কোন জায়গায় 15 আছে সেটাই হবে এর মধ্য। এখানে 5, 9, 19 আর এখানে হচ্ছে 22। তার মানে কি 15টা কোথায় আছে? 19 এর মধ্যে। তার মানে 19 ক্রমযোজিত সংখ্যা, এই 19 এর যে সারণীর যে অংশটা আছে সেটাই হলো মধ্য। তার মানে মধ্য হলো 1500। তাহলে 15তম পদের মধ্যে আমরা পেলাম কত? 1500 টাকা। এটাই হলো মধ্য। এটা উত্তর হিসেবে তোমরা লিখে নিতে পারো। তাহলে 15তম পদ হচ্ছে 1500। তাহলে আমাদের ক নম্বরের মধ্যক নির্ণয় হয়ে গেল। মধ্যক নির্ণয় বিজোড়ের সূত্র অনুযায়ী তোমরা দেখতে পেলে কীভাবে সূত্র প্রয়োগ করতে হয় মুছে পেলাম। এরপরে দেখি আমাদের কি বলেছে। সারণী থেকে আয়ত লেখো আঁকো। এবং আয়ত লেখো কোন খাতে খরচ বেশি হয়েছে সেটাও তুমি উল্লেখ করে দেবে। এখন আমাদের আয়ত লেখা তৈরি করতে হবে। আয়ত লেখা তৈরি করতে গেলে আমাদের প্রথম কিছু কথা লিখতে হবে। যেহেতু আয়ত লেখা তৈরি করা হয় গ্রাফ পেপার, আমাদের বোর্ডের মধ্যে গ্রাফ পেপার তো নেই, কিন্তু আমাদের একটা গ্রাফ বোর্ড আছে। আমরা সেই বোর্ডের সাহায্যে এই অঙ্কটা করব। তার আগে তোমাদের আয়ত লেখা তৈরি করার শুরুতে কিছু কথা লিখতে হবে। কথাগুলি এভাবে লিখবে। এক অক্ষ বরাবর খরচের খাত, এবং y অক্ষ বরাবর টাকা পরিমাণ লিখে আয়ত তৈরি করা হবে। এই সেদিনগুলি লিখে আমি ছক তৈরি করব। এখন তাহলে আমরা ছকের দিকে যাই। দেখো কিভাবে। দেখো এই যে একটা গ্রাফ বোর্ড, এটার মধ্যে এটা হলো x অক্ষ আর x অক্ষ, আর এটা হলো y অক্ষ। আমরা কি বলেছি? x অক্ষ বরাবর আমরা কি নিয়েছি? খরচের খাত। তাহলে খরচের খাতের মধ্যে কি কি আছে? মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ঔষধ ক্রয় এবং শিক্ষা সামগ্রী। তো এই ছকের এই খরচের খাতের সাথে সাথে টাকার পরিমাণটা দেখো যে 500 টাকা আছে, 1000, 15, 2000, 2500। যেহেতু 2500 পর্যন্ত আছে, একটু উপরে এঁকে দিলে ভালো দেখায়, তাই 3000 পর্যন্ত নেওয়া হচ্ছে। এখন এই আয়তলেখর পরিমাণগুলো কীভাবে লেখা হচ্ছে? প্রতি 5 ঘর, প্রতিটা 5 ঘর আমরা 500 500 করে এভাবে লিখছি। টাকার পরিমাণে এই 5 ঘর প্রথমে
যার কারণে এই স্তম্ভটাও সবচেয়ে বেশি হয়। 2500 পর্যন্ত তোমার দাগ হবে এবং 2500 পর্যন্ত তুমি দাগ থেকে ঘরটা করে দিবে। তো এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে শিক্ষা সামগ্রী, এর পরের স্তম্ভ হচ্ছে অতিথি আপ্যায়ন। তাহলে এই পরিবারটার মধ্যে সবচেয়ে বেশি খরচ হচ্ছে শিক্ষা সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে এবং অতিথি আপ্যায়নের ক্ষেত্রে। তাহলে এই কথাটা তুমি লাস্টে শেষে লিখে দিবে যে আমার পরিবারে আয়তলেখা থেকে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ স্তম্ভটি হচ্ছে শিক্ষা সামগ্রী ক্রয় এবং তারপরে আছে অতিথি আপ্যায়ন। তার মানে এই দুটেই আমার পরিবারের খরচের খাত সবচেয়ে বেশি। তো এটাই লিখে তোমার আয়তলেখা আঁকাটা শেষ করবে। আর এই ছকটা তুমি গ্রাফ পেপার অবশ্যই ব্যবহার করবে, গ্রাফ পেপার ছাড়া এটা সম্ভব নয়। তো ঠিক আছে, তোমাদের শুভকামনা জানিয়ে আজকে অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা, এখন আমরা শেষের সংক্ষিপ্ত অঙ্কগুলো শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্ন 10টি দেয়া আছে, তাহলে একে একে শুরু করো আমার সাথে সাথে। 1 নম্বর বলেছে রাশিটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে যে সংখ্যাগুলো আছে এটাকে আমরা কেটে ছেটে ছোট করব, অনেকটা সেরকম। তাহলে উপরে আছে x² - 6x + 5, আর নিচে আছে x² - 25। আচ্ছা দেখো এখন কি, এখানে যদি আমরা একটা বর্গ আছে আরেকটা বর্গ করতে পারি, যদি 25কে বর্গমূল করা হয় তাহলে 5 আসে, তাহলে 5কে তুমি বর্গ করতে পারো। এভাবে বর্গ করলে 25 হয়। আর উপরেরটাতে আমরা কি করতে পারি, মিডল টার্ম করতে পারি খুবই সহজে। আমাদের কি করতে হবে, মাঝখানের সংখ্যাটাকে এভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে হয় মাঝেরটা, আর গুণ করলে হয় কর্নারেরটা, এবং মাঝখানেরটা হয় হলো যোগ বিয়োগ করলে। তাহলে আমরা যোগ বিয়োগ করি, দেখে এখানে 6 বানাতে হবে। মাইনাসে মাইনাসে প্লাস হলে কি হয়, 5 আর 1 6, আর যদি গুণ করি তাহলে 5 1 5 হবে, তাই না? পরের লাইনে কি হবে, এখান থেকে x কমন নিলে x - 5, আর এখান থেকে কি কমন নেবে, 1 কমন নিলে হবে x - 5। এই মাইনাসের জন্য এই ভিতরেরটা চেঞ্জ হয়ে যাবে, আর এখানে a² - b² এর সূত্র বসবে a প্লাস, এটাকে b ধরলে আমাদের কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। এর পরের লাইনটা দেখো, এখানে থাকবে x - 1, আর নিচে যা আছে তাই থাকবে। এখানে দেখো এটা এটা আর এটা একই রকম, দুটোকে কেটে দিলাম, থাকলো কি কলমে কালি শেষ, x - 1 আর নিচে থাকলো x + 5। এটাই হলো 1 নম্বরের সংক্ষিপ্ত উত্তর। এবার দেখি 2 নম্বরে কি আছে। 2 নম্বরে দুটি সংখ্যা যোগ করতে বলা হয়েছে, দুটো রাশিকে যোগ করতে বলা হয়েছে। উপরে আছে a মাইনাস b বাই a, আর নিচে আছে আরেকটা হচ্ছে a প্লাস b বাই b। দুটোকে প্রথমে তুমি কি করবে, লসাগু করবে। লসাগু করলে কি হয়, a আর b হবে
তাহলে এ, এটার সাথে এটা ভাগ করলে থাকে হলো বি, বি দিয়ে উপরেরটা গুণ করবে, আর এখানে এ দিয়ে গুণ করবে। গুণ করো, এখানে হবে এ বি মাইনাস বি স্কোয়ার, আর এখানে হবে এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি। তাহলে দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 2ab হবে, এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। আমরা এভাবে সাজাতে পারি। এটাই হলো 2 নম্বরের উত্তর। এরপরে দেখি 3 নম্বরে কি আছে। তিন নম্বর পাশাপাশি লিখি, যেহেতু 1/x মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে মানে নিচেরটা হলো হর আর উপরেরটা হলো লব। এখন আমরা কি করব, এই সংখ্যাটাকে সূত্রে ভাঙাবো, তারপরে বিয়োগ করব। এটাকে বিয়োগ করতে বলা হয়েছে। প্রথমে আমরা কি করব, লসাগু নিব। এই অঙ্কটার মতনই প্রথমে নিচের হরগুলোর লসাগু, তাহলে হরগুলোর লসাগু হবে এটা আছে, তার মানে এটার সাথে এই 1 গুণ হবে, 1 গুণ এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আর ওখানে কি আছে, ওখানে যেহেতু এটা আছে তাহলে উপরের হরের সাথে লবের সাথে আমাদের এই অংশটা গুণ হবে। গুণ করো, এটাতে গুণ করলে একের সাথে গুণ করলে তো যা ছিল তাই থাকবে, আর এখানে হবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস ওয়াই কিউব, নিচে যা আছে তাই থাকলো। এখন কি হবে দেখো, এই চিহ্নটার জন্য ভিতরের চিহ্নগুলি পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা পরিবর্তন করে দেখি। এক্স কিউব প্লাস ওয়াই কিউব চিহ্নগুলি চেঞ্জ করো, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর ওখানে মাইনাসে মাইনাসে প্লাস। এখন দেখো কোনো জায়গায় কি কোনো কাটাকাটি যাচ্ছে, একটা যাচ্ছে, এটা আর এটা, আর কোথাও কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা কি করব, যোগ বিয়োগ করব। এখন যোগ করি, দেখি এক্স স্কোয়ার ওয়াই আর আছে এই যে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এই দুটো মিলে হবে 2 এক্স স্কোয়ার ওয়াই, টুয়াইস এক্স স্কোয়ার ওয়াই। এরপরে হচ্ছে
এক্স ওয়াই স্কোয়ার, তার মানে এই দুটো মাইনাসে মাইনাসে আছে, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, তার মানে এখানেও 2xy²। এরপরে দেখো y কিউব, কয়টা আছে, দুটো, এখানেও হবে 2y³ আর নিচে যা আছে তাই থাকবে। একটা জিনিস দেখো, এখানে একটা সূত্র আছে, এই সূত্রটাকে আমরা ভাঙতে পারি কিনা দেখো, এটাকে ভাঙলে অঙ্কটা আরেকটু সহজ হবে। তাহলে সূত্রটা হচ্ছে x + y * x² - xy + y²। উপরে দেখো সবগুলি থেকে কি কমন যায়, 2 আর y, 2 আর y সবগুলি থেকে আমরা কমন নিলে কত পাই দেখি, অঙ্কের জায়গা কমে যাচ্ছে তো। টুয়াইস y কমন নিলে এখানে থাকে x², তারপরে থাকে মাইনাস, এখানে হবে প্লাস, যেহেতু প্লাস প্লাস ছিল। আচ্ছা, এখান থেকে কমন নিলে হবে 2 আর y কমন নিলে থাকে xy, আর এখানে 2 কমন নিলে শুধুই থাকে y³, আর নিচে দেখো x - y, x + y, x² - xy + y³, y²। একটা জিনিস লক্ষ্য করো যে এটা আর এটা একই রকম দেখতে, তাহলে এই রাশি আমরা কেটে ফেলতে পারি। তাহলে থাকে কি, উপরে 2y আর নিচে থাকে কি, x²। এটা একটা সূত্র আসে, কি সূত্র, a² - b² সূত্র। তাহলে আমরা এভাবে লিখতে পারি 2y x² - y²। এটা হলো এই অঙ্কটার আনসার। তাহলে আমরা 3টা সংক্ষিপ্ত অঙ্ক মোটামুটি শেষ করলাম। এরপরে 4 নাম্বার, এখান থেকে আবার শুরু করি। 4 নাম্বার, ওটা তুলতে থাকো। 4 নাম্বারটা আমার সাথে সাথে আবার করার চেষ্টা করো। এখানে আছে 10 x⁵ b⁴ z⁵, আর নিচে আছে 3 × x² b² এবং z। এখানে গুণ দেয়া আছে 15 y⁵ b² z², নিচে আছে 2 y² a² এবং x। তোমাদের এই অঙ্কটা গুণ, তার মানে কি করতে হবে, কাটাকাটি গেলে কাটাকাটি, আর এখন দেখো কাটাকাটি করতে থাকো। বীজগণিতের অঙ্ক একবার তুলে আবার আরেকবার দেখবে যে ঠিকমতো লেখা হয়েছে কিনা। যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সংখ্যাগুলি আগে কাটি,
দেখো এই 2 দিয়ে এই 10কে কাটা যায়, 5 দুগুণে 10, আর এটা দিয়ে এটাকে কাটা যায় 3 পাঁচা 15। এরপর আমাদের উপরে কি আছে, 5 আর 5, 5 পাঁচা 25, আমরা এখানে 25 লিখব। এই এক্স স্কোয়ার এখানে আছে এক্স টু দি পাওয়ার 5, তার মানে কি এখান থেকে তোমরা জানো যে এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার কাটি তাহলে থাকে কত, এক্স কিউব। আবার ওই এক্স কিউবকে তুমি এই এক্স দিয়ে কাটো তাহলে থাকবে কি এক্স স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ার। এরপরে দেখো এখানে বি স্কোয়ার আছে, এখানে আছে বি টু দি পাওয়ার 4, বা এই বি স্কোয়ার এই বি স্কোয়ার তুমি কেটে ফেলতে পারো। ঠিক আছে, তারপরে থাকলো কি জেড দিয়ে যদি এটাকে কাটো তাহলে হবে জেড, থাকবে কি জেড স্কোয়ার থাকবে। আর বি স্কোয়ার যদি কাটা থাকে একটা থাকে সেটা বি টু দি পাওয়ার 4 লিখতে পারো। আর জেড থেকে এখান থেকে একটা স্কোয়ার চলে গেলে তাহলে জেড স্কোয়ার থাকে, আর এখানে একটা জেড স্কোয়ার, তার মানে কি জেড কয়টা হলো 4টা। আর ওয়াই, এই ওয়াই স্কোয়ার দিয়ে আমরা ওয়াই টু দি পাওয়ার 5কে যদি কাটি তাহলে কত কি থাকে 3 থাকে, 3টা থাকে, তাহলে সেটা লেখো ওয়াই কিউব। নিচে কি থাকলো, শুধুই থাকলো এ স্কোয়ার, কারণ সবগুলি দিয়ে কাটাকাটি হয়ে গেছে, বাকি আছে শুধু এ স্কোয়ার, কারণ উপরে কোনো এই নেই, তাই না? তো এটাই উত্তর, 4 নম্বরের উত্তর হলো এটা। একটু খেয়াল করে দেখলেই তুমি সহজে এটা বুঝতে পারবে, তবে তাড়াহুড়ো করে অঙ্কটা করা সম্ভব না। এরপরে দেখো 5 নম্বরে কি আছে, পাঁচ নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর হর আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে ভাগ এ প্লাস বি এ কিউব মাইনাস বি কিউব, এটা কিন্তু 3। তো দেখো বীজগণিতে ভাগের নিয়ম কি এটা জানো নিশ্চয়ই। বীজগণিতে ভাগের নিয়ম হচ্ছে এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে এবং পরবর্তী সংখ্যার হর লব তার জায়গা চেঞ্জ করে উল্টে যাবে। তো আমরা সেই অনুযায়ী করব। আগে আমরা সূত্রে ভেঙে নেই। এটাকে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে লিখতে পারি, আর এটা যা আছে তাই, এটাকে কিছু করার দরকার নাই। আগে সূত্রগুলি চেঞ্জ করে নেই, তারপরে উল্টায় দিব। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা চিহ্ন পরিবর্তন করব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গেলে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, তাহলে এ প্লাস বি। এখন দেখো যে কোন সংখ্যার সাথে এটার সাথে এটা কাটা যায় আর এটার সাথে এটা কাটা যায়, থাকে কি থাকলো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, দুইটা এ মাইনাস বি, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি। এটাই হলো 5 নম্বরের আনসার। এরপরে কি আছে, 6 নম্বর আছে সেট কাকে বলে। 7 নম্বরে আছে সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝো।
সেট কাকে বলে, এটা হচ্ছে একটা সংজ্ঞা। আমরা সেট বলতে অনেক সময় বলি যে ডিনার সেট, সবার আগেই যেটা মনে আসে ডিনার সেট, গ্লাস সেট, কাপ সেট, তারপরে হলো ডেকোরেশন সেট, মানে সাজের জন্য যা যা লাগে সবগুলিকে একত্রে একটা সেট বলা হয়। তারপরে ইউনিফর্ম সেট, মানে আমার হাতে যদি এগুলো থাকে, এগুলি কিসের সেট? শিক্ষা উপকরণ সেট। এখানে কি কি আছে? কাগজ, ডাস্টার, তারপর আছে মার্কার, বোর্ড, সব মিলে একটা সেট। এই হলো সেট। এখন এটাকে যদি সংজ্ঞায়িত করা হয় তাহলে তুমি এভাবে লিখতে পারো তোমাদের বইয়ের ভাষায়, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। এখন আমরা যদি সংখ্যার একটা সেট তৈরি করি তাহলে দেখো 1 2 3 4, এটা হলো একটা সেট। আর সেট সবসময় কি করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। আর সেটের প্রতিটা সংখ্যার মাঝে মাঝে একটা করে কমা দিতে হয়। এই হলো একটা সেট। এই সেটের আবার একটা করে নাম দিতে হয়। তাহলে এই বাস্তব সংখ্যাগুলি বা স্বাভাবিক সংখ্যাগুলির একটা সেট তৈরি করা হলো। ঠিক একই রকমভাবে যদি এখানে আমি 2 4 6 8 দিই তাহলে এটাও একটা সেট হবে, তবে এটা জোড় সংখ্যার সেট। এরকম সংখ্যার সেট হয়ে থাকে। তো সেটের সংজ্ঞাটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এর পরের প্রশ্ন হচ্ছে যে তালিকা সেট প্রকাশের তালিকা প্রস্তুত পদ্ধতি বলতে কি বুঝো? তালিকা বলতে আমরা কি বুঝি? তালিকা হচ্ছে একটা ছকের মধ্যে লিস্ট, যেটাকে বলি, ছকের মধ্যে সংখ্যাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে লেখাটাই হলো এক ধরনের তালিকা। তবে বইয়ের ভাষায় হবে যে পদ্ধতিতে কোনো সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে, এই একটা সেট, এর মধ্যে সকল উপাদান, এগুলি এক একটা উপাদান, এই উপাদানগুলি সুশৃঙ্খলভাবে সুনির্দিষ্টভাবে দ্বিতীয় ব্র্যাকেট দ্বারা সুন্দর করে সাজিয়ে লেখাটাকেই বলা হয় তালিকা পদ্ধতি সেট। যে পদ্ধতিতে কোনো সেটের উপর সকল উপাদান সুনির্দিষ্টভাবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে, যেহেতু এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ আছে, এটাকে বলা হয় তালিকা পদ্ধতি সেট। ঠিক আছে, এই সংজ্ঞা দুটো তোমরা বইয়ে থেকে লিখে নিতে পারো, বা আমি যা বললাম যতটুকু বুঝতে পেরেছ ততটুকু লিখলেই চলবে। এরপরে আমরা যাব 8 নম্বরে। দেখি 8 নম্বরে কি বলেছে। সেট বোঝার পর এখন আমরা সেট তৈরি করব। 1 2 3, এটার উপসেট তৈরি করতে বলছে। 8 নম্বর খাতার মধ্যে লিখতে পারো, এ হচ্ছে একটি সেট, এর উপাদান 1 2 3, এর উপসেট তৈরি করতে বলা হয়েছে। এবং উপসেট কয়টি এবং কি কি? তো উপসেট তৈরি করার একটা সূত্র আছে, তুমি সূত্রটা এভাবে লিখতে পারো। এখানে এই n হচ্ছে এর উপাদান সংখ্যা কতটি, তাহলে আমরা দেখতেছি এর উপাদান সংখ্যা হচ্ছে 3টি, তাহলে এই n এর জায়গায় হবে 3, আর 2 এর কিউব করলে কত হয়? 8, তার মানে এর উপসেট হবে 8টি। কিভাবে দেখো, আমরা প্রথমে জানতে পারলাম এর উপসেট কয়টি? 8টি। তুমি এটা লিখবে, তারপরে আমরা উপসেটগুলি তৈরি করব। তাহলে এ এর উপসেট
এই 1 দিয়ে একটা উপসেট হয়, 2 দিয়ে একটা হয়, 3 দিয়ে একটা হয়, আবার এই দুইটাকে নিয়ে একটা হয় 1 2, আবার এই দুইটাকে নিয়ে একটা হয় 2 3, আবার 1 আর 3 দিয়ে একটা হয় 1 আর 3। এরপরে দেখো আবার এই 3টা নিয়েও একটা হয়, ঠিক না? 3টা নিয়ে একটা নিলাম 1 2 3। এরপরে একটা সেট থাকে, যে সেটের ভিতরে কোনো উপাদান নাই, সেটাকে ফাঁকা সেট বলা হয়। এই ফাঁকা সেটও একটা হলো। এবার গণ কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8 হলো 8টা। এই দেখো 8টা উপসেট হয়ে গেছে। তাহলে আমাদের উপসেট 8টি হয়ে গেল। 9 নম্বর বলছে কিউ একটি সেট। x সার্চ x 42-এর সকল গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে 42-এর গুণনীয়ক তোমাকে বের করতে হবে। এটা কয়েকটা পদ্ধতিতে বের করা যায়, তবে সহজ পদ্ধতি হচ্ছে তুমি 1 দিয়ে 2 দিয়ে ভাগ করে করে করতে পারো। চলো আমরা দেখি কিভাবে করা যায়। প্রশ্নটা আগে লিখে নিই। কিউ সেটটার নাম হচ্ছে x 42 বা 42 এর সকল গুণনীয়ক। আচ্ছা, তাহলে আমরা এই 42কে প্রথমে 1 দিয়ে 42কে ভাগ করা যায়। 42 একে 42, 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 2 একে 2, 3 দিয়ে যায়, 3 একে 3, 3 4 12, 4 দিয়ে যায়, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 6 7 42, আর 1 1 2 3 4 5 6 7 8 এই সবগুলো হলো এর গুণনীয়ক। তাহলে এই গুণনীয়ক দিয়ে আমরা একটা তালিকা তৈরি করি। তালিকা যেহেতু তৈরি করতে বলা হয়েছে 1 2 3 6 7 21, আগে আছে 14 21 এবং 42। এই সবগুলোই হচ্ছে তালিকা পদ্ধতিতে 42 গুণনীয়ক। তাহলে আমাদের এই একটা তালিকা পদ্ধতি তৈরি হয়ে গেল কোন সেটের? এই কিউ নাম্বার মানে কিউ নামের সেটটির। এরপর আমরা যাব, এটা কয় নাম্বার ছিল? এটা ছিল 9 নম্বর। এটা কিন্তু 9 নম্বর। এরপরে আমরা যাব 10 নম্বরে। তুমি এই জিনিসটা রাফ করবে, রাফ করে এখানে উত্তরটা লিখবে। রাফ পাশে লিখলেও সমস্যা নেই। এরপর 10 নম্বরটা দেখো। 10 নম্বর দেওয়া আছে পি একটা সেট, কিউ একটা সেট। এখন বলছে পি আর কিউ এর মধ্যে সংযোগ সেট আর পি আর কিউ এর মধ্যে ছেদ সেট তৈরি করার জন্য। পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ। তাহলে এটা কঠিন কিছু না, সহজ।
লিখে ফেলো। প্রথমে আমরা সেটগুলি লিখি। 10 নম্বর, পি সেটটা কি? পি সেটের মধ্যে আছে 1 2 3 4, 2 3 4, আর কিউ সেটটার মধ্যে আছে 1 3 5। এখন যদি আমরা পি আর কিউ সংযোগ করি তাহলে পি ইউনিয়ন কিউ, এখানে যা যা আছে সবগুলিকে একত্র করলেই এটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এখানে কি আছে? 1 আছে, 2 আছে, ওটাতে 3 আছে দুটোতেই, আর 4 আছে, আর 5। সবগুলিকে একত্র করলেই সংযোগ সেট হয়ে গেল, পি সংযোগ কিউ। এরপরে হচ্ছে পি ইন্টারসেকশন কিউ। এটা মুছে ফেলি। এটাতে হচ্ছে আনকমনগুলো সব একত্রে লিখতে হবে, আর ইন্টারসেকশনের বেলায় বা ছেদ সেটের বেলায় আমরা যেটা কমন সেটাই লিখব, এই দুটার মধ্যে যেটা কমন। তাহলে খেয়াল করো, এটার চিহ্নটা হচ্ছে এরকম। এই দুটার মধ্যে কোনটা কমন? অবশ্যই 3, দুটার মধ্যেই আছে। তাহলে এটার উত্তর হবে 3। পি ইন্টারসেকশন কিউ, আর উত্তর হলো 3। তো এই হলো তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন হলো। আশা করি তোমরা সবটুকুই ভালোভাবে রপ্ত করেছো বা লিখেছো বা বুঝেছো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে তোমাদের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায়।